যেদিন ফ্রি থাকি ওই দিন শুয়ে বসে থাকতে থাকতে শরীর ব্যথা হয়ে যায়, আবার যেদিন ব্যস্ত থাকি সেদিন কাজ করতে করতে মনে করে না অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকের দিনটা হচ্ছে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। তো আমি ব্লগটা শুরু করছি বিকেল থেকে। ম্যাডাম আমাকে দুপুরবেলা বলছিল যে মানে মুরগির মাংস দিয়ে ফাতায়ার বানাইতে। তো মুরগির মাংস দিয়ে ফাতায়ার বানাইতে মানে আমাদের দেশে যেটা মাংস পিঠা বলে, এটা বানাইতে কিন্তু অনেক সময় লাগে, আর আমি একা একা সব কিছু প্রসেস করতে হবে, আবার বানাইতে হবে, তো অনেক ঝামেলার ব্যাপার স্যাপার। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে ঘুম দিমো, একবারে 3:30 বাজে রান্নাঘরে যাবো। যদি দেরি করে যাই তাহলে মনে করেন দেরি হইব। তারপর 3:30 বাজে আমি রান্নাঘরে আইসে আমি মুরগি ভিজায় রাইখা গেছিলাম দুপুরবেলা। সেই মুরগিটা দেখি ভিজা বরফ ছুটে গেছে গা। পরে ওইটা চামড়া আলাদা কইরা, তারপরে হাড়ের থেকে মাংস আলাদা কইরা, ছোট ছোট করে মাংস কাইটা সব কিছু কইরা তারপরে এই যে ভুনা করতেছি, দেখতেছেন তো। এই ভুনা করা শেষ হইলে এটা আবার আমি আগে রান্নাঘরে আইসাই আমি করছি, আটা মাখায় রাখছি, কারণ আটার মধ্যে এস্ট দেওয়া থাকে। যদি রেস্টে না থাকে আটা মাখাইয়া, তাইলে আটাটা ফুলে না। বেকিং পাউডার থাকে আটা, সবসময় বেকিং পাউডার আর যদি এস্ট দিয়া আটা মাখানো হয়, তাহলে আটাটা আগে রেস্টে রাখতে হবে 30 থেকে 40 মিনিট। তো আমি 40 মিনিট রেস্টে রাখার পরে এই যে আটাটা অনেক ফুলে গেছে আর অনেক নরম সফট হয়েছে। তারপরে এই যে আমি একটা গোল গোল বলের মতো শেপ করে বানায় রাখছি, এটার আমি রুটির মতো বেলা নিবো। বেলা নেওয়ার পরে যে আমি মাংস পিঠা বানাবো, ওই পিঠা বানানোর একটা মানে সাজ আছে, তো ওইটা দিয়া বানাবো। তো এই যে পিঠা বানানোর যে সাজটা, এটা ডিজাইন করে আমি বানাবো, সমোসার একটা ডিজাইন হবে। তো এটা আমি রুটি বড় করে একটা বেলা, তারপরে এটার ভিতরে দিয়া মাংসটা বইরা বানাবো। তো তারপর বানানোর সময় আর কোনো ভিডিও নেওয়া হয় না, কারণ বাচ্চারা আমার পাশে ছিল, ওরা দেখতেছিল, এর জন্য ওদের জন্য ঝামেলায় আর ক্যামেরা অন করি নাই। তারপরে এই যে নিয়ে বানানো হয়েছে, ফোড়নের ভিতরে দিলাম ভাজার জন্য। তো এই যে ভাজা নিচে লাল লাল হয়ে গেছে, এখন এই যে ডিম গুলাই নিছি 2টা, তো ডিমগুলো উপরে ব্রাশ করে দিমো। ব্রাশ করে দিলে কি আবার ফোড়নের ভিতরে যখন উপরে এতক্ষণ তো নিচে আগুন জ্বালায় পড়ছি, মানে ভাজছি, আর উপরে যখন আগুন জ্বালায় পুরম না, তখন এই যে ভাজাটা কালারটা সুন্দর হবে। এটা আপনারা একটু পরে দেখতে পারবেন যে ডিম দেওয়ার পরে ফাইনাল রেজাল্টটা কি আসে। আমাদের দেশে তো আমরা ডুবা তেলে ভাজি, কিন্তু ওরা ডুবা তেলে ভাজে না, ওরা এরকম করে ফোড়নের ভিতরে নেয়। আর আমাদের দেশে তো ফোড়ন সবার বাসায় অ্যাভেলেবেল না, এর জন্য সবাই ইয়া করে, এইভাবে ডুবা তেলে ভাজে। জায়গা তারপরে আমি সবগুলা এইভাবে ব্রাশ করে নিতেছিলাম ডিম দিয়া। তারপরে আমি এই যে এখন ফোড়নের ভিতরে দিয়া দিমু। ফোড়নের ভিতরে দিলে 2 মিনিটে কালার হয়ে যাব। তো অবশ্যই আপনারা দেখেন, এই যে ফোড়নের ভিতরে দেওয়ার পরে দেখছেন কত সুন্দর কালার হয়েছে। এই যে আমার ভাজা শেষ, এখন আমি উঠাই ফেলাইলাম। এখন আরেক শ্রেণী আছে, ওইটাও দিয়া দিমু। এই 2 শ্রেণী হইছে, এটা হইলে আমার বানানো শেষ হয়ে যাবো গা। তারপর অন্যান্য কাজ আছে, ওইগুলা করবো আর কি। তারপরে এই যে ফোড়নের ভিতরে দিয়ে আটকায় দিলাম, আর এইদিকে এটা একটু দেখাইতেছিলাম যে কালারটা আসলে কত সুন্দর হয়েছে। আসলে ফাতায়াটা খাইতে অনেক মজা হয়েছে। এটা হলো আমাদের আরবি ভাষায় এখানে বলে ফাতায়ার, আর আমাদের দেশে মাংস পিঠা বলে, যেটাকে এটারে এখানে ফাতায়ার বলে। তারপরে এই যে আমার বানানো শেষ হয়ে গেছে, একটা মুখ একটু খুইলা গেছে, যাই হোক ব্যাপার না ওইটা। তারপরে এই যে বানানো শেষ হয়েছে, একটু করলাম, ওদেরটা ইয়ের ভিতরে আলাদা রাখলাম। তো বানানো শেষ হওয়ার পরে দেখি যে আমার মালিকে অনেকগুলো মাছ আনছে, 2 ব্যাগ মাছ নিয়ে আসছে। তো মাছগুলো এখন ঢালমু, ঢাইলে একবার প্যাকেট কইরা কইরা ফ্রিজে রাইখা দিমু। তারপরে এই যে দেখতেছেন যে এটা হচ্ছে সাগরের মাছ, সাগরের টুনা মাছ। তো টুনা মাছ আমি দেখতে মনে হয় যে গরুর মাংসর মতো, একবারে লাল টকটকা। মাছগুলো অনেক দেখতে সুন্দর লাগে, এগুলোর কোনো কাটা নাই। আরবিরা সবসময় আরাম খাবার খোঁজে, ওরা কাটাওয়ালা জিনিস, হাড্ডিওয়ালা জিনিস কিছু খায় না, খাইতে পারে না। এই ধরেন যে মাংস যদি আনে, তাইলে মনে করেন হাড্ডির থেকে মাংস ছাড়াইয়া তারপরে মাংস নিয়ে আইব, খালি মাংস খাইব, হাড্ডির কোনো অস্তিত্ব থাকে না ওইখানে। আর যদি হাড্ডিওয়ালা মাংস খায়, তাহলে মাটির নিচে দিয়া পুড়ে, যাতে করে হাত দিয়ে এরকম দিলে মাংস একদম ভাতের মতো নরম হয়ে যায়, এরকম ভাবে খায়। ওরা শক্ত কোনো জিনিস খাইতে পারে না। তো এরকম মাছটা ওরা মানে কাঁটাওয়ালা মাছ বেশি খায় না, বেশি মানে কি একদমই খায় না। তো এই যে কাঁটা ছাড়াই টুনা মাছ, আসলে এই মাছটা কিন্তু অনেক মজা। আমি যখন দেশে গেছিলাম তখন 2 মাসে আমি এই মাছটার অনেক মিস করছি। অবশ্য আমাদের দেশে কিন্তু এই মাছটা পাওয়া যায়, কিন্তু অনেক দাম বেশি। এটারে কয় টুনা মাছ। তো জায়গা এই মাছগুলো আমি একটু দেখাইতেছিলাম যে একবার গরুর মাংসের মতো লাল টকটকা দেখা যাইতেছে, তাই না? দেখতে কত সুন্দর লাগে, এর জন্য আমি আবার একটু আপনাকে হাত দিয়ে উঠাই উঠাই দেখাইতেছিলাম যে টুনা মাছ আসলে দেখতে কতটা সুন্দর।
তারপরে এই যে আমি করলাম এখন এই যে কতগুলা পলিথিন বাইর করুম, পলিথিন বাইর করে এগুলা মানে প্যাকেট করে করে রাখবো। যেহেতু এর পিসগুলা বড় বড় যেহেতু আমি 8 পিস করে প্যাকেট করবো। তো 8 পিস করে প্যাকেট করার পরে ফ্রিজে রেখে দিবো, দেখি কয় পোটলা হয়। তারপরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে এতগুলা মাছ কয় পোটলা আমি রাখলাম। তো আমার মালিক আমার বইলা দিছে যে মাছ অনেক দাম বেশি, একটু কম করে রাখতে। পরে আমি কইলাম আচ্ছা ঠিক আছে, যতটুক লাগবো অতটুকুই তো রাখুম না, এর বেশি তো আর রাখা যাব না। তারপরে এই যে আমি পলিথিন নিয়ে এলাম। এখানে আমরা মাছ প্যাকেট করা পলিথিন সবসময় ঘরের ভিতরে থাকে। আমার ম্যাডাম যখন প্রতি মাসে বাজার করে তখন এই যে মাছ করার প্যাকেট করা যে পলিথিন, তারপর ময়লা ফালানো পলিথিন, এগুলো সব ছোট বড় সব সাইজের পলিথিন আইনা রেখা দেয় স্টোর রুমে। তো সবসময় পলিথিন স্টোর রুমে থাকে। আর এই যে আমার হাতটা দেখতেছেন, এই হাতটা ওই দিন ফোড়নের ভিতরে পুইরা গেছিলো, দেখছেন কি অবস্থা হয়েছে। যাই হোক, আমার এই কাজ করা অবস্থায় অনেক সময় অনেক হাত কাটছে, তারপর হাত পুড়ছে, ওগুলো এখন আর কিছু মনে করি না। তো তারপরে যে মাছগুলা প্যাকেট করা হওয়ার পরে এখন আমি মাছগুলা গুনতাছিলাম আপনাগুলো এখন দেখি 10 প্যাকেট হয়েছে। যাক, 8 পিস করে 10 প্যাকেট হয়েছে, 10 দিন যাইব। তো 2 দিন, একদিন মাছ রান্না করে আর 2 দিন মুরগি রান্না করে এইভাবে আর কি করি। তারপরে এই যে সকালবেলা ফ্রিজটা একদম খালি ছিল, এখন আবার ফ্রিজটা ভইরা গেছে। এখানে 1 কার্টন মুরগি আনছে। 1 কার্টন মুরগিতে 10 পিস মুরগি থাকে, যে 1 কার্টন মুরগি আনছে। আর এই যে মাছ নিয়ে আসছে, তো মাছটা আরও প্যাকেট করে রেখে দিলাম। আমি আবার এই যে এইখানে হচ্ছে এই সাইডে মাছ রাখি আর নিচে মুরগি রাখি, কারণ মাছ আর মুরগি একসাথে রাখলে বরফ জমা যায়, যাইতে পারে। অবশ্যই এখানকার ফ্রিজে বরফ জমে না। আমাদের বাংলাদেশের ফ্রিজে মনে করেন যে বরফ জমে, বরফ জমলে মনে করেন যে অনেক সময় ফ্রিজ বন্ধ করে এটা মাছ মাংস বাইর করতে হয়, নাহলে খোঁচায় খোঁচায় বাইর করতে হয়। কিন্তু এখানকার ফ্রিজে একটু বরফ জমে না। এটা ডিপ ফ্রিজে তারপরে যদিও একটু একটু বরফ দেখতেছেন আপনারা, কিন্তু আর 2টা যে ফ্রিজ আছে এই 2টা ফ্রিজে একদম বরফ জমে না, একবারে ডিপ একদম ফ্রেশ। মানে এই দেশের ফ্রিজগুলো আসলে কি দেওয়া নেই আল্লাহ জানে, কোনো বরফ টরফ কিছুই থাকে না। যাও গাল, মাশাল্লাহ, এই দেশের মানে সব জিনিসই অনেক ভালো। তারপরে এই যে আমি মাছগুলা সিরিয়াল বাই সিরিয়াল রাইখা দিতেছিলাম, যাতে করে প্রতিদিন একটা করে বাইর করতে সমস্যা না হয়। তারপরে একটু ফাঁকা ফাঁকা করে রাখতেছিলাম যেন একটার গায়ে আর একটা না লাগে। তারপরে এই যে আমার রাখা শেষ, গোছানো শেষ। এবার আমি আমার রান্নাঘরের একটু বেসিংয়ে একটু কাজ আছে। বেসিংটা যেহেতু মাছ ধুইছি, তো বেসিংটা একটু সাবান দিয়ে ধুইয়া তারপরে আমি চলে যাবো বাইরে, বাইরে একটু কাজ আছে। তো চলে এলাম বাইরে। সকালবেলা অনেকগুলো কাপড় চোপড় ধুইছিলাম, এখন বিকাল হয়েছে, সন্ধ্যা মানে সন্ধ্যার একটু আগ দিয়া। তো এই কাপড় চোপড়গুলো আমি উঠাইলাম এখন। তো উঠাই আগে ক্লিপগুলো সরাই নিতেছি, ক্লিপ না দিলে আবার বাতাসে কাপড় চোপড় পড়া জায়গা। তারপরে এই যে 2টা ঝুড়ি লইছি। এক ঝুড়িতে যেগুলো আয়রন করতে হবে এগুলো রাখবো, আরেক ঝুড়িতে রাখবো যেগুলো এমনি ভাঁজ কইরা আয়রন করার লাগবো না, ভাঁজ কইরা শুধু আলমারিতে গুছামো, এর লেগে আমি 2টা ঝুড়ি লইছি। আর এই জায়গায় মানে মনে করেন যখন গরম গরম আর যখন বাতাস আসে, মনে করেন তুফানের মতো বাতাস আসে, এরকমের লেগা ক্লিপ ছাড়া কাপড় চোপড় দেওয়া যায় না, নাহলে সব নিচে পড়া জায়গা। তারপরে এই যে আমি কাপড় চোপড় করতেছিলাম, তো ওই মুহূর্তে দেখি ফয়সাল আমার সাথে ও আয়া পড়ছে। তো ফয়সাল, এই যে ফয়সাল দেখতেছেন বল খেলতেছে। বিকালবেলার বইনেরা ওরা উঠানের উপরে বইসা মানে একটু খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, একটু মানে হাঁটাহাঁটি করে, মানে ব্যায়াম করে। তো ফয়সাল এই যে বল দিয়ে খেলতেছিল, তো আমার দেখে আবার হাসতেছিল। আমি ক্যামেরা ধরছি, তো ক্যামেরা ধরলে একটু হাসাহাসি করে। তারপরে ওর বোনেরা সবাই ওই যে সামনে ওই পিছনের দিকে মানে সামনের গেটের দিকে একটা চেয়ার টেবিল আছে, ওখানে বয়া বয়া ওরা করে গল্প করতেছে। পরে ফয়সাল তো আমার কাছে আসলো। তারপরে এই যে আমি আর যে রুমে আয়রন করে ওই রুমে বসে রয়েছি, আর ফয়সাল যাইতাছে আর আইতাছে, মানে এরকম করতেছে। পরে আমি একটু ভিডিও নিলাম যে ও কি করে। ও মানে ওইখানে ময়লা রাখছি, ময়লা খাবার রাখছি, এগুলো নিয়ে নিয়ে খাইবো, এর লেগে এমন করতেছে, কিন্তু আমার ভয়ে যাইতে পারতেছে না। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।